ওয়েলকাম টু এস দ্য কম্পিটিশন। তোমাদের সাথে আমি আছি অরিত্র স্যার। আগের দিন আমরা রেশিওর ক্লাস শুরু করেছিলাম এবং আমাদের এই ম্যাথসের প্র্যাকটিস ক্লাসে আমরা তোমাদেরকে একটা একটা করে টপিকের প্র্যাকটিস করাচ্ছি। আমরা প্রথমে শুরু করেছি রেশিও। তো লাস্ট দিন আমরা রেশিওর 25টা কোশ্চেন সলভ করেছিলাম এবং তোমরা যদি দেখে থাকো ভিডিওটা, আশা করি তোমাদের ভালো লেগেছে। আর যদি তোমরা না দেখে থাকো ভিডিওটা, তো আজকের ক্লাস শেষ হয়ে যাওয়ার পরে আমি তোমাদেরকে ডেসক্রিপশানে যখন ভিডিও আপলোড হয়ে যাবে সেখানে দিয়ে দেবো, আগের দিনের ক্লাস লিঙ্কও সেখানে দেওয়া থাকবে। তো তোমরা সেখান থেকে দেখে নিতে পারো আগের দিনের ভিডিও, এবং সেপারেট প্লেলিস্টও বানিয়ে দেওয়া হয়েছে চ্যানেলে, যেখান থেকে তোমরা কিনা পরপর সিরিজের মতো দেখতে পারো যে আগের দিনের ক্লাস দেন আজকের ক্লাস পরপর চলতে থাকবে। তো আজকেও আমরা 15-16টা কোশ্চেন নিয়ে এসেছি এবং আজকে কম্পারেটিভলি একটু কোশ্চেন এমন এনেছি যেগুলো সহজ, বাট যেখানে ভুল হতে পারে বা যেগুলো কী করে তাড়াতাড়ি করব সেটা তোমাদেরকে শেখাবো আমি। তো আগের দিনের ক্লাসের পর বেশ কিছু জনের তোমাদের ফিডব্যাকও পেয়েছি, যারা ভিডিও দেখেছো। অনেকে কমেন্টে জানিয়েছো তোমরা ভিডিওর, বাকি অনেকে হোয়াটসঅ্যাপ করেছো, প্রায় 10 থেকে 12 জন হোয়াটসঅ্যাপ করে জানিয়েছো কেমন লেগেছে। তো তোমাদের অনেকের ডিমান্ড হচ্ছে পুরো থিওরি ক্লাস শুরু করার জন্য। তো দেখো, থিওরি ক্লাসও আমরা ধীরে ধীরে শুরু করব, সাবস্ক্রাইবার কাউন্ট আমাদের বাড়বে, তো আমরা থিওরি ক্লাসও শুরু করে দেবো। কেন সাবস্ক্রাইবার কাউন্টের কথা বললাম, তার কারণ হচ্ছে আমরা চাই যে আমাদের যে ফ্রি ক্লাসগুলো আমরা প্রোভাইড করবো সেটা ম্যাক্সিমাম স্টুডেন্টদের কাছে পৌঁছুক। তোমরা যারা দেখছো তারা এটাকে শেয়ার করে ম্যাক্সিমাম স্টুডেন্টদের কাছে পৌঁছে দাও। আমাদের এখানে ডিমান্ড একটাই, যে তোমরা যদি বেশি জন দেখো, আমরা ক্লাস করাতে আরও পজিটিভ এনার্জি পাবো, দ্যাটস ইট। তো তোমাদের যদি ক্লাস ভালো থাকে, অবশ্যই ভালো লেগে থাকে, তো তোমরা অবশ্যই কী করো না, শেয়ার করো, তোমরা লাইক করো এবং প্রত্যেকটা ভিডিওতে দেখার পরে কমেন্ট করে জানিও ক্লাস কেমন লাগছে। এবং আরও একটা জিনিস, যেটা তোমাদের অনেকেই আমরা দেখতে পাচ্ছি যে পুরো ভিডিওটা দেখছো না, হয়তো ভিডিওর একটা পার্ট দেখছো, প্রথম কোশ্চেনটা দেখলে, শুরুটা দেখলে, কি বলছে শুনে নিলে, দেন তোমরা লেফট হয়ে যাচ্ছ। তো দেখো, যদি শিখতে হয়, যদি টেকনিকগুলো ধরতে হয়, ক্লাসে ইমপ্রুভ করতে হয়, তো তাহলে তোমাকে ক্লাস পুরোটা করতে হবে। পুরো ভিডিওটাকে দেখো, পুরো ভিডিওর মধ্যে যা যা শেখানো হচ্ছে, যা যা বলা হচ্ছে সেগুলো শোনো। এবং আরও একটা জিনিস যেটা আজকে থেকে তোমরা করবে, সেটা হচ্ছে যে যখনই কোনো একটা কোশ্চেন তোমার স্ক্রিনে আসছে, তো তোমরা আগে কী করো, সেটাকে পজ করে নাও, স্ক্রিনটাকে, ভিডিওটাকে পজ করে নাও। পজ করে নিয়ে প্রথমে নিজেরা ট্রাই করো, দেন প্লে করে দেখো যে কী মেথডে বলা হচ্ছে। দেখো, এখানে যখন সলভ করানোর কথা আমি আনছি, যখন আমি সলভ করাতে বসেছি, তো বেস্ট পসিবল যে মেথডগুলো আছে সেগুলোই আমি তোমাদেরকে শেখাবো, ওয়েদার ইটস অ্যাডভান্স ম্যাথস, ওয়েদার ইটস অ্যারিথমেটিক। যেমন এখন আমরা অ্যারিথমেটিকে করছি রেশিও, এরপর আমরা অ্যাডভান্স ম্যাথসের কোনো টপিক আনবো। তো আমি তোমাদেরকে বেস্ট মেথডটা দেখাবো যে কীভাবে করা যায়। তো সেটা ভ্যালু পুটিং মেথড হতে পারে, সেটা অপশন এলিমিনেশন মেথড হতে পারে, সেটা কোনো শর্টকাট টেকনিক হতে পারে, যে কনসেপচুয়াল টেকনিক, দেখো এটা করলে এটা হয়। কখনো কখনো কোনো কোশ্চেনের আমি পার্টিকুলারলি বলবো যে কোনো কিছু কনসেপ্ট মনে রাখতে হবে, যে পার্টিকুলার কোনো একটা কনসেপ্টের ওপরই কোশ্চেন সবসময় তৈরি হচ্ছে। তো আমরা যদি সেটা মনে রাখি, তো এক্সামে যখনই আসবে আমার সেটা কথাটা যদি মনে থাকে, তো আমি কোশ্চেনটাকে সলভ না করেও আনসার অব্দি পৌঁছে যেতে পারবো। এমন নয় যে আমি মুখস্থ করে রাখছি, তারও প্রোস কনস বলে দেবো, কখন কি চেঞ্জেস হবে সেগুলো বলে দেবো। মোস্টলি সেগুলো অ্যাডভান্স ম্যাথসের ক্ষেত্রে, বাট অ্যারিথমেটিকেও এরকম দরকার লাগলে আমি বলবো। এবং যারা যারা এটা বলছো যে ক্লাস ধরতে পারছি না, তো তারা যেখান থেকে থিওরি পড়ছো, তারা সেখান থেকে আগে থিওরিগুলো শেখো। থিওরি মিন্স, থিওরি কখনো ম্যাথসের এমন হয় না যে পরপর তোমাকে খালি কিছু রুলস অ্যান্ড ডেফিনেশনস বলে যাওয়া হলো। থিওরি মানে হচ্ছে যেখানে তোমাকে কোনো একটা চ্যাপ্টারের বেসিক থেকে ধরে চ্যাপ্টারে যত রকমের টাইপের কোশ্চেন হয় সেগুলো শেখানোটাই হচ্ছে থিওরি। দেন তুমি মিক্স প্র্যাকটিস করো, এখানে আমরা মিক্স প্র্যাকটিস নিচ্ছি। তো মিক্স প্র্যাকটিসের একটা চ্যাপ্টারের মিক্স প্র্যাকটিস নিচ্ছি, এরপর 2-3টে চ্যাপ্টার এগিয়ে গেলে আমরা সেই 2-3টে চ্যাপ্টারকে মিলিয়ে 25টা কোশ্চেন আনবো, যেখানে আমি 2-3টে চ্যাপ্টারের কনসেপ্টকে মিক্সড করবো, যাতে এক্সামে যেরকম তোমাদের ফিল হয় সেটা তোমরা ফিল করতে পারো এখানে ক্লাসে বসে। ওকে, তো চলো কথা না বলে আজকে আর শুরু করে দিই আমাদের ক্লাস। তোমাদের যা যা কমেন্ট করার, তোমাদের জানানোর, আমি আগের দিনও হোয়াটসঅ্যাপ নাম্বার লিখে দিয়েছি। কেউ যদি আজকে আমাদের চ্যানেলে নতুন হও, প্রথম ভিডিও দেখো, তাহলে তোমরা আমাদের চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, আগের ভিডিওটা অবশ্যই দেখে নিও। এবং তোমরা, এখানে আমি হোয়াটসঅ্যাপ নাম্বার তোমাদের লিখে দিচ্ছি, তো হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করে তোমাদের ফিডব্যাক এবং তোমাদের যা কিছু বলার, যা কিছু ডাউট তোমরা জানাতে পারো। আমার নাম অরিত্র বসাক এবং তোমাদের ম্যাথস এবং রিজনিংয়ের ক্লাস আমি নেব। ওকে, তো চলো দেখা যাক আজকে কী কী কোশ্চেন আছে। আশা করছি তোমরা কোশ্চেনগুলো খুব তাড়াতাড়ি করে ফেলতে পারবে। এবং আগের দিনের ক্লাসে যদি তোমরা দেখে থাকো, তো আগের দিনের ক্লাসের কন্টিনিউয়েশনই এটা। তো দেখো, প্রথম কোশ্চেন কি বলা হচ্ছে। প্রথম কোশ্চেনে বলা হচ্ছে, আ সাম অফ ₹31,866 ইজ ডিভাইডেড বিটুইন এ, বি অ্যান্ড সি সাচ দ্যাট দ্য রেশিও অফ shares of A and B is 9:8 and A and C is, that of A and C is 4:5. The share of B is. তো দেখো, প্রথম কাজ হচ্ছে, আমি যখন রেশিও মার্চ করতে হয় না, ধরো তোমাকে A রেশিও B দেওয়া আছে এবং তারপরে B রেশিও C দেওয়া আছে। আগে বুঝে নাও, ধরো A রেশিও B দেওয়া আছে 2:3
অ্যান্ড বি রেশিও দেওয়া সি দেওয়া রয়েছে ধরো 4:5। তো যখন যে ওরিয়েন্টেশনে দেওয়া থাকবে সেই ওরিয়েন্টেশনে মার্চটা করলে আনসার ঠিক আসে, আদারওয়াইজ ভুল হওয়ার চান্স থাকে। তো যখন এরকম দেওয়া আছে তো আমার ওরিয়েন্টেশন কী হওয়া উচিত, এ রেশিও বি রেশিও সি, এবং এভাবে মার্চ করা উচিত যে এ বির নিচে 2-3 বসালাম, বি সির নিচে 4-5 বসালাম এবং মার্চ করা হলো। এখানে দেখো তোমার ওরিয়েন্টেশন যেটা দেওয়া আছে, ওরিয়েন্টেশন দেওয়া আছে এ অ্যান্ড বি এর 9:8, এ অ্যান্ড সি এর 4:5। তো দেখো এখানে দেওয়া আছে এ রেশিও বি 9:8, আর দেওয়া আছে এ রেশিও সি 4:5। ওকে, তো তুমি যদি এ থেকে বি অ্যান্ড দেন সিতে যেতে চাও তুমি করতে পারবে না। আর তুমি যদি এমন করতে চাও যে ধরো না এ বি এরকম বসানো আছে, কেউ এভাবেও মার্চ করো অনেক সময়, আমি দেখেছি তোমাদের ক্লাসে করতে 9:8 আর এ সি দেওয়া আছে 4:5। তো এভাবে মার্চ পসিবল নয়, ঠিক আছে, এভাবে মার্চ পসিবল নয়, এভাবে তুমি করতে পারো না মার্চ। তো তোমাকে যেটা করতে হবে হচ্ছে ওরিয়েন্টেশনটা দেখো এ বি আছে আর এ সি আছে, তো বেটার তুমি এ আর বি কে লেখো আর সি কে এপাশে লেখো। কেন না, তুমি এ রেশিও সি জানো, তো তুমি সেখান থেকে সি রেশিও এ লিখতে পারবে। তো দেখো এ রেশিও বি কত দেওয়া আছে, না এ রেশিও বি দেওয়া আছে 9:8, আর তোমাকে দেওয়া আছে এ রেশিও সি হচ্ছে 4:5। এখানে দেখো এ রেশিও সি যদি 4:5 হয় তো সি রেশিও এ কত হবে, 5:4 হবে। তো তুমি তাহলে এখানে বসিয়ে দিতে পারবে 5:4। এটা করার কারণটা কি হলো, যে আমি ওরিয়েন্টেশনটা যাতে আমার ব্রেক না হয়। ওকে, তো এবার আমি মার্চ করতে পারবো। মার্চ করার জন্য আগের ক্লাসেও আমি দেখিয়েছিলাম কি করতে হবে, না মার্চ করার জন্য 9 এখানে আসবে, 4 এখানে আসবে, মাল্টিপ্লাই করো 45, 36, 32। তোমাকে জানতে কি চেয়েছে, তোমাকে বলা হচ্ছে দ্য শেয়ার অফ বি। আচ্ছা, টোটাল ওরা তিনজন মিলে কত পায়, 31,866। তো তিনজনে মিলে টোটাল কত ইউনিট হচ্ছে, 45 প্লাস 36 প্লাস 32। তো টোটাল তিনজনে মিলে কত ইউনিট হচ্ছে, না সরি 40, 30, 70, 30, 100, 105, 111, 113 হচ্ছে। তো 113 ইউনিটের ভ্যালু দেওয়া আছে আমাকে, কত সেটা দেখে নাও। তোমাকে দেওয়া আছে 113 ইউনিটের ভ্যালু 31,866। তো এখান থেকে 1 ইউনিটের ভ্যালু বার করব, আর আমাকে বি এর শেয়ার জানতে চেয়েছে, তো বি এর শেয়ার 32 ইউনিটের ভ্যালু কত হবে। তাহলে একবারে যদি করতে চাই 31866 বাই 113 ইন্টু 32, তো তো দেখো কত আসছে, না কাটো এটাকে 113 দিয়ে প্রথমে দুবার যাচ্ছে 226, দেন 226 থেকে যদি বিয়োগ করো 2 9 926, তাহলে 8 বার যাবে, অ্যান্ড দেন আবার দুবার যাবে, তাই আসছে। তো এখানে তুমি দেখো তোমার ইউনিট ডিজিট কত আসছে 4। তো 4 ইউনিট ডিজিটওয়ালা কিছু আছে, 4 আচ্ছা, এখানে অপশানটাই দেওয়া নেই, ঠিক আছে, অপশান দেওয়া নেই, আমরা পুরোটাই করে নিতে পারি। তো 282 ইন্টু 32। দেখো যদি এক্সামে তোমার 4টে অপশান, এই ব্যাপারগুলো শিখে রাখো, অ্যাপ্রক্সিমেশনের ইউজও কিছু মাঝে মাঝে আমি তোমাদের বলবো, সেগুলো বুঝে নাও। তো ধরো তোমার এক্সামে 4টে অপশান, যে 4টে দেওয়া আছে সেই 4টে অপশান ধরো দূরে দূরে আছে, তো অপশানগুলো ধরো কাছাকাছি নেই, অনেক গ্যাপ আছে। তো তুমি তখন 280 ইন্টু 30 এটাকে অ্যাপ্রক্সিমেট করতে পারো, এবং তোমার আনসার কত আসবে, না 8400। এবং তুমি যদি দেখো 8400-এর থেকে একটু বেশি কোনো ভ্যালু আছে, কারণ এখানে তুমি 282 আর 32 এর থেকে কম ভ্যালু নিয়ে তুমি রেখেছো, 8400 আসছে অ্যাপ্রক্সিমেট। তো তোমার যদি আনসার অপশন 8400 থেকে বেশি কোনো ভ্যালু থাকে এবং বাকি ভ্যালু যদি অনেক দূরে দূরে থাকে, তো 8400 থেকে বড় কিন্তু এর কাছাকাছি কোনো ভ্যালু তোমার অ্যাপ্রক্স আনসার হবে। আর তুমি যদি এক্স্যাক্ট ভ্যালু বার করতে চাও তো 282 ইন্টু 30 করো, আর 282 ইন্টু 2 করো, করে অ্যাড করে দাও, ব্যাস তোমার কাজ হয়ে যাবে। লাইক এখান থেকে কত পাচ্ছ, তুমি এখান থেকে পাচ্ছ 564, আর এখান থেকে কত পাচ্ছ, না এখান থেকে 8460। তো 8460 প্লাস 564, 9024 হবে আমার আনসার এই কোশ্চেনের। দেখে নাও এই কোশ্চেনের আনসার হচ্ছে 9024। তো অপশান এখানে দেওয়া নেই, কোনো কারণে অপশানটা মিস এখানে আসেনি ছবিতে, তো 9024 হবে বি এর শেয়ার। চলে আসো পরের কোশ্চেনে। দেখো পরের কোশ্চেন কি বলছে, দেখো দেখো পরের কোশ্চেন বলছে দ্য রেশিও অফ প্রেজেন্ট এজেস অফ এ অ্যান্ড বি ইজ 7:8।
আফটার 6 ইয়ার্স ফ্রম নাও দ্য রেশিও অফ দেয়ার এজেস উইল বি 8:9। তো দেখো এ আর বি এর প্রেজেন্ট এজের রেশিও কত, প্রেজেন্ট এজ কত না 7:8। আফটার 6 ইয়ার্স দ্যাট ইজ প্লাস 6 ইয়ার্স, আগের দিনও আমরা এজের কোশ্চেন করেছি, তো আশা করি এজের কনসেপ্টগুলো এবার তোমাদের মাথায় ঢুকছে বা এজ কী করে করতে হয় তোমরা বুঝতে পারছো। তো এখন 6 বছর পরে ওদের এজের রেশিও কত, 8:9। তো আগের দিন একটা কনসেপ্ট তোমাদেরকে বোঝানোর সময় আমি শিখিয়েছিলাম বা বলেছিলাম, সেটা কি কনসেপ্ট ছিল, সেটা কনসেপ্টটা এটা ছিল যে এ আর বি এর এজের ডিফারেন্স বা এজের যে গ্যাপ এ বি থেকে কত ছোট বা বড়, সেটা এখন যা থাকবে 6 বছর পরেও তা থাকবে, 6 বছর পিছনেও তাই থাকবে। তো এখানে প্রেজেন্টে এজের গ্যাপ হচ্ছে 1 ইউনিট এবং 6 বছর পরেও এজের গ্যাপ হচ্ছে 1 ইউনিট দুজনের। তার মানে দুটো গ্যাপ সেম আছে, দুটো গ্যাপ সেম বা দুটো ডিফারেন্স সেম থাকার অর্থ হচ্ছে আমাকে রেশিওটা এই রেশিওতেই কাজ করতে হবে। যদি ডিফারেন্স যদি সেম না থাকতো, তো আগের দিন আমি করেছিলাম বা তোমাদের সামনে দেখিয়েছিলাম, তো তখন দুটো রেশিওকে আগে সেম বানাতে হতো, দেন আমি ক্যালকুলেশনে যেতে পারতাম। তো এখানে যেহেতু সেম আছে, আমি এখানে ডিরেক্টলি কী দেখবো যে এর বয়স 7 ইউনিট থেকে 8 ইউনিট হয়েছে। তো কত ডিফারেন্সে বা কতর গ্যাপে 7 ইউনিট থেকে 8 ইউনিট হয়েছে, মানে 1 ইউনিট বয়স বেড়েছে বা 1 ইউনিট বছর পরে সেটা হয়েছে। আর কোশ্চেনে এই 1 ইউনিটটা কত বছর সমান ইকুয়াল বলেছে, 6 বছর। ঠিক আছে, তার মানে এর বয়স যে 1 ইউনিট বেড়েছে সেটা কত বছরে বেড়েছে, 6 বছরে বেড়েছে। তাহলে 1 ইউনিট ইকুয়ালস টু 6 বছর। তাহলে আমাকে প্রথমে এখানে বলেছে সিজ প্রেজেন্ট এজ লাগবে, তো তার জন্য আমি প্রথমে এর প্রেজেন্ট এজ বার করে নিই। তো এর প্রেজেন্ট এজ কত হবে, 1-এর ভ্যালু 6 হলে 7-এর ভ্যালু 42 ইয়ার্স। আর একইভাবে বি এর প্রেজেন্ট এজ কত হবে, 1-এর ভ্যালু 6 হলে 8-এর ভ্যালু 48 ইয়ার্স। এবার আমাকে কি করতে হবে, এবার আমাকে বলেছে যে সিজ প্রেজেন্ট এজ ইজ 10 ইয়ার্স মোর দ্যান দ্য প্রেজেন্ট এজ অফ এ, তো হোয়াট ইজ দ্য প্রেজেন্ট এজ অফ সি। তো আনসার কত হবে, সি এর এজ এর থেকে 10 বেশি, তার মানে সি এর এজ কত, 52 ইয়ার্স, অপশান বি। তো জাস্ট এইটুকু জায়গাতে আমি যে টাইমটা বাঁচাতে পারি। তো এটা দেখো সিজিএল প্রিতে আসে একটা কোশ্চেন, তো সিজিএল প্রি 2020-তে এসছে কোশ্চেন, তো আবারও এরকম কোশ্চেন তোমাদের আসতে পারে সিজিএল সিএইচএসএল এমটিএসে। তো তোমাকে জাস্ট এইটুকু করতে হবে যে এই টাইমটা বাঁচিয়ে নিতে হবে এখান থেকে। পরের কোশ্চেনে আসবো, দেখো কি বলছে। A sum of rupees 6342 is divided amongst A, B, C and D in the ratio 3:4:8:6. What is the difference between the shares of B and D? তো দেখো তোমাকে কি বলে দিয়েছে, চারজন আছে এ, বি, সি অ্যান্ড ডি, আর এদের শেয়ারের রেশিও কত, 3:4:8:6। এবার তোমাকে বলছে যে 6,342 টাকা টোটাল ওদের মধ্যে ডিস্ট্রিবিউট করা হচ্ছে 6342। তো বি আর ডি এর শেয়ারের ডিফারেন্স কত, তো তুমি দেখো বি আর ডি এর শেয়ারের ডিফারেন্স কত, 2 ইউনিট। তো তোমাকে 2 ইউনিটের ভ্যালু বার করতে হবে। তুমি এই রকম কোশ্চেন যারা প্রথমবার করছো, যারা অলরেডি এগুলো শিখে গেছো বা যারা জানো, তারা নিশ্চয়ই এগুলো করতে পারো, বাট যারা জানো না তাদেরকেও নিয়ে আমরা চলবো। এমন নয় যে যারা শুধু জানো বা যারা শুধু শিখে বসে আছো অ্যাডভান্স লেভেল অবধি তারা জানো, তাদের জন্যই শুধু ক্লাস নিচ্ছে এমন নয়। যারা প্রথম থেকে শিখছো, এর আগে কখনো এরকম কোশ্চেন করোনি, তাদেরকেও আমরা বেশি ফোকাস দেবো, কারণ তারাও এগুলো শেখা সবার আগে দরকার, এতদিন এগুলো তোমরা করতে না। তো তোমাকে কি বলা হচ্ছে, তোমাকে বলা হচ্ছে বি আর ডি এর শেয়ারের ডিফারেন্স কত। তো তুমি আলাদা করে বি এর শেয়ার কত, ডি এর শেয়ার কত দুটো বার করলাম, করে তার ডিফারেন্স বার করলাম, এইসব আমরা করবো না। আমরা এখানে রেশিওতেই দেখি বি আর ডি এর শেয়ারের ডিফারেন্স কত, 2 ইউনিট। তো তোমাকে টোটাল 6342 ডিভাইড করা হচ্ছে তোমার। তো 6342 টোটাল যখন ডিভাইড হচ্ছে, তো টোটাল কত ইউনিটে ডিভাইড হচ্ছে, টোটাল ইউনিট হচ্ছে 21 ইউনিট। চারজনে মিলে টোটাল কত পায়, 21 ইউনিট, সেটার ভ্যালুই হচ্ছে 6342। তাহলে সেই হিসেবে 1 ইউনিটের ভ্যালু কত, আমি দেখতে পাচ্ছি 1 ইউনিটের ভ্যালু 302। আর তাহলে বি আর ডি এর শেয়ারের ডিফারেন্স কত, যেটা হচ্ছে 2 ইউনিটের ভ্যালু কত হবে, 604। একদম তাই, আনসার অপশান সি। দেখো এত সহজ কোশ্চেন ছিল, তো দেখা মাত্র এগুলো পারা উচিত। দেখো সিজিএল অগাস্ট 2021, মানে তোমার সিজিএল প্রি 2020-তে এটা এসছে, তো এত সহজ কোশ্চেন এসছে, তোমাদের পারা উচিত এরকম কোশ্চেন যদি আবার আসে। পরের কোশ্চেন দেখো কি বলছে, দ্য রেশিও অফ টু নাম্বারস এ অ্যান্ড বি ইজ 5:8। ইফ 5 is added to each of a and b, then the ratio becomes 2:3. The difference in a and b is, তো ভালো করে দেখো একটা জিনিস বুঝে নাও, এ আর বি তার ভ্যালু কত ছিল, প্রথমে ছিল 5:8, দুজনের সাথেই 5 অ্যাড করা হয়েছে, বাঁদিকে এতেও ডান দিকে বিতেও। এখন রেশিও কত হয়ে গেছে, 2:3।
তো দেখো এ আর বি দুটো নাম্বার, আমি আগের দিন এজের কথা বলতে গিয়ে বলেছিলাম যে দুজন পার্সনের এজের ডিফারেন্স যেমন ফিক্সড থাকে, 10 বছর এগিয়ে যাও 10 বছর পিছিয়ে যাও, এজের ডিফারেন্স যেমন ফিক্সড থাকে, তেমন দুটো নাম্বার, ধরো তুমি একটা নাম্বার 50, একটা নাম্বার ধরো 60, তো তাদের ডিফারেন্স হচ্ছে 10-এর। এবার তুমি 50-এর সাথে 30 অ্যাড করলে, 60-এর সাথেও ধরো 30 অ্যাড করলে, যদি তুমি সেম জিনিস অ্যাড করো বা সেম সংখ্যা এগিয়ে দাও দুটোকেই, তো ডিফারেন্স কত থাকবে? সেই 80 আর 90, 50-60 দুটোর সাথে 30-30 অ্যাড হয়েছে, তাহলে 80 আর 90 হয়ে গেছে, তো এখনও ওদের মধ্যে ডিফারেন্স 10ই আছে। তো এখানেও সেম ব্যাপারটা, দুটো সংখ্যার রেশিও 5:8, সংখ্যা দুটোর রেশিও এখন হয়ে গেছে 2:3, তুমি দুদিকেই সমান জিনিস অ্যাড করেছো। তো তাদের যদি দুদিকেই সমান কিছু অ্যাড করো, তাহলে তাদের রেশিওটার ডিফারেন্সটা সেম থাকা উচিত। এখানে ডিফারেন্স আছে 3 ইউনিট 5 আর 8-এর মধ্যে, এখানে ডিফারেন্স 2 আর 3-এর মাঝে 1 ইউনিট। তো দুজনের সাথে যখন সেম নাম্বার অ্যাড করা হয়েছে, তো আমার কনসেপ্ট বলছে যে দুজনের মধ্যে ডিফারেন্সটা ইকুয়াল থাকতে হবে। তো ইকুয়াল যখন নেই, তাহলে আমাকে ইকুয়াল বানাতে হবে। ইকুয়াল বানানোর নিয়ম কি? ওপরের ডিফারেন্সটা দিয়ে নিচে এবং নিচের ডিফারেন্সটা দিয়ে ওপরের পুরো রেশিওটাকে মাল্টিপ্লাই করে দেওয়া। তো নতুন রেশিওটা এটা 5:8ই থেকে যাবে, কিন্তু এটা কত হয়ে যাবে? 6:9। ক্লিয়ার? এবং এখন দেখো দুটো রেশিওতে ডিফারেন্স ইকুয়াল 3 আছে। তো আমাকে জিজ্ঞাসা করেছে দ্য ডিফারেন্স ইন এ অ্যান্ড বি। তো দেখো তুমি এবার যদি ভালো করে খেয়াল করো, আমি কালার চেঞ্জ করছি, এ ছিল 5, এ হয়ে গেছে 6, তাহলে এ বেড়েছে কত? +1 ইউনিট বেড়েছে। আমার হিসেবে 1 ইউনিট বেড়েছে কোশ্চেনে, সেটাই কত বলা আছে? 5 অ্যাড করা হয়েছে। তাহলে আমার হিসেবে যেটা 1 ইউনিট অ্যাড করা হচ্ছে সেটা কোশ্চেনে বলা আছে, দ্যাট ইজ 5। তাহলে ডিফারেন্স ইন এ অ্যান্ড বি, এ আর বি এর ডিফারেন্স কত? এ আর বি এর ডিফারেন্স 3 ইউনিট। তো 3 ইউনিটের ভ্যালু কত হবে? 15। দুটো সংখ্যা এ আর বি এর ডিফারেন্স হবে 15। আমি কিন্তু কি করেছি দেখো, আমি শুধু রেশিওর ইউজ করেছি। আমি কিন্তু এ কত বি কত ইজ নট রিকোয়ার্ড, এর ভ্যালু বি এর ভ্যালু আমি কিন্তু বার করিনি। আমি এক্স ধরে করলে এর ভ্যালু বি এর ভ্যালু দরকার হলে হয়তো বার করতে হতো, বা অন্য কোনো মেথডে করলে এর ভ্যালু বি এর ভ্যালু হয়তো বার করতে হতো। আমার কোনো প্রয়োজনই নেই এখানে এ আর বি এর ভ্যালুর, এ আর বি এর ডিফারেন্সটুকুতেই আমার দরকার। তো আমি কেন ভ্যালু বার করব? আমি শুধু দেখলাম যে দুটো রেশিওকে প্রথমে ডিফারেন্স ইকুয়াল নেই, তো ইকুয়াল করলাম। এর ভ্যালু বা বি এর ভ্যালু যে কোনো একটা 5 থেকে 6 বা 8 থেকে 9, তো 1 ইউনিট বেড়েছে, সেটাই কোশ্চেনে বলা আছে 5 অ্যাড করা হয়েছে, তো যেটা আমি 1 ইউনিট সেটাই 5। তাহলে দুজনের মধ্যে ডিফারেন্স 3 ইউনিটের ভ্যালু কত? 15। পরের কোশ্চেনে চলে আসবো। বলছে দ্য রেশিও অফ মান্থলি ইনকামস অফ এ অ্যান্ড বি ইজ 4:5 অ্যান্ড দ্যাট অফ দেয়ার মান্থলি এক্সপেন্ডিচার ইজ 3:8 ইফ দ্য ইনকাম অফ এ ইজ ইকুয়াল টু দ্য এক্সপেন্ডিচার অফ বি। এর যে আয় সেটা বি এর ব্যয়ের সমান। তো আগে দেখো দুজনের ইনকামের রেশিওটা কি দেওয়া আছে, এ আর বি এর, এ আর বি এর ইনকামের রেশিও কী দেওয়া আছে? 4:5। এ আর বি এর এক্সপেন্ডিচারের রেশিও কী দেওয়া আছে? 3:8। 3:8। তোমাকে বলা আছে বি এর এক্সপেন্ডিচার আর এ এর ইনকাম ইকুয়াল, এই লাইনটা পড়ে নাও। ইফ দ্য ইনকাম অফ এ ইজ ইকুয়াল টু দ্য এক্সপেন্ডিচার অফ বি, তো ইনকাম অফ এ কত? 4, সেটা এক্সপেন্ডিচার অফ বি 8-এর সাথে ইকুয়াল। তার মানে এটা যেটা 4 ইউনিট সেটাকেও 8 ইউনিট হতে হবে। এটা নিচে 8 ইউনিট আছে বি এর এক্সপেন্ডিচার, তো এর ইনকামটাকেও হতে হবে আমার 8 ইউনিট। তো 8 ইউনিট হওয়ার জন্য আমাকে কী করতে হবে? 2 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। তো আগের দিনই আমি বলছিলাম কোনো একটা রেশিওর একটা টার্ম যদি 2 দিয়ে মাল্টিপ্লাই হয়, তো অটোমেটিক্যালি অপর টার্মটাও 2 দিয়ে মাল্টিপ্লাই হতে হবে। তার মানে ইনকাম দুজনের কত হয়ে যাচ্ছে? নিউ রেশিও ইনকামের 8:10 এ আর বি এর। আর এক্সপেন্ডিচার কত থাকছে? এক্সপেন্ডিচারে তো কোনো চেঞ্জ থাকছে না, 3:8, কারণ আমি এক্সপেন্ডিচারের সাথে ইনকামটাকে ইকুয়েট করেছি, তাই জন্য ওটা 8:10 হয়েছে। এক্সপেন্ডিচার 3:8 আছে। তোমাকে বলছে দেন হোয়াট ইজ দ্য রেশিও অফ সেভিংস। তো সেভিংসের রেশিও কত? ইনকাম মাইনাস এক্সপেন্ডিচার হচ্ছে সেভিংস, এখানে 5, 10 - 8 2, তো 5:2, অপশান সি। তো কে আগে আছে কে পরে আছে দেখে নেবে। অনেক সময় কোশ্চেনে এটা এ অ্যান্ড বি না দিয়ে কোশ্চেনে তোমাকে বলে দেবে বি অ্যান্ড এ, তো তখন আনসার হয়ে যেত 2:5। এবং দেখো একটা অপশান 2:5ও আছে, একটা অপশান 5:2ও আছে। তো এক্সামিনার তোমার থেকে চাইবে যে তুমি এই ভুলটা করো, তুমি এই ট্র্যাপে পড়ো। তো সেই কারণে কোনটা আগে কোনটা পরে অবশ্যই দেখবে। বয়েজ গার্লসের তুমি কোনো ভ্যালু বার করেছো, তুমি বয়েজ ইস টু গার্লস বার করেছো, কোশ্চেনে চেয়েছে গার্লস ইস টু বয়েজ, এবং তুমি উল্টোটা ঠিক করে এসছো, দুটোই অপশানে দেওয়া থাকবে। দেখো এখানেও দুটোই অপশানে দেওয়া আছে, তো ইচ্ছে করে এরকম দেওয়া থাকবে তোমাকে ট্রিকে ফেলার জন্য। ওকে, তো চলে আসবো পরের কোশ্চেনে। পরের কোশ্চেন দেখে নেব। বলছে দ্য নাম্বারস আর ইন দ্য রেশিও 2:3. If 5 is subtracted from the first number and 6 is added to the second number, then the ratio becomes 5:12. ইম্পর্টেন্ট কোশ্চেন। কেন ইম্পর্টেন্ট কোশ্চেন? এখানে তোমাকে একটা কনসেপ্ট বা লজিক জেনে নিতে হবে।
যে আমরা যে দুটো রেশিওকে ইকুয়েট করছি বা দুটো রেশিওকে ইকুয়াল করে আমরা সলভ করার চেষ্টা করছি, তো দুটো রেশিওকে কি সবসময় ইকুয়াল করা যাবে, সেটাই আমাকে শেখাবে হচ্ছে এই কোশ্চেনটা। তো একটু ভালো করে দেখো, এখানে কি দেওয়া আছে, দুটো নাম্বার আছে। ধরো প্রথম নাম্বার n1, পরের নাম্বার n2, নাম্বার 1 নাম্বার 2, নাম্বার 1 নাম্বার 2, তাদের রেশিও দেওয়া আছে 2:3। এবার আমাকে বলছে প্রথম নাম্বারটা থেকে 5 সাবট্রাক্টেড হয়েছে, আর সেকেন্ড নাম্বারটার সাথে 6 অ্যাড হয়েছে, এবং তাতে ওদের রেশিও 2:3 থেকে কত হয়ে গেছে, 5:12 হয়ে গেছে। ডান, এটা আমাকে বলেছে। তো একটু আগে আমরা কি চেক করছিলাম, আমরা একটু আগে এটাই চেক করেছিলাম একটা কোশ্চেনে, যে 2 আর 3-এর যা ডিফারেন্স, 5 আর 12 ডিফারেন্স সেম কিনা, এবং সেম না হলে এখানে ডিফারেন্স 1, এখানে ডিফারেন্স 7, তাহলে নিশ্চয়ই এটাকে 7 দিয়ে গুণ করবো, এটাকে 1 দিয়ে গুণ করবো এবং কোশ্চেনে এগোবো না। এটা আমরা করতে পারবো না, পুরো কেটে দিলাম। কেন করতে পারবো না, ভালো করে বোঝো। আমি যদি দেখি একটা সংখ্যার সাথে আরেকটা সংখ্যার রেশিও ছিল 2:3, এখন রেশিও হয়েছে 5:12। আমি আবারও বলছি যে এই দুটো রেশিও ইকুয়েট তখনই করা যাবে যদি আমি সেম নাম্বার দুটোতে অ্যাড করি বা সেম নাম্বার দুটো থেকে বিয়োগ করি। ধরো আমি এক্স দুটোতেই অ্যাড করেছি বা ওয়াই দুটো থেকেই বিয়োগ করেছি, তবেই আমি এদের দুজনের ডিফারেন্স নিয়ে এদেরকে ইকুয়েট করতে পারবো। কিন্তু এখানে কোশ্চেনে কি দেওয়া ছিল, একটা থেকে 5 সাবট্রাক্ট হয়েছে, অন্যটাতে 6 অ্যাড হয়েছে। তো একটা থেকে সাবট্রাক্ট হচ্ছে, অন্যটাতে অ্যাড হচ্ছে, তার মানে দুজনের ডিফারেন্স মেনটেন হতে পারে না। তুমি ধরো একটা সংখ্যা আছে তোমার কাছে 50, একটা 60, একটু আগে কি বলছিলাম, তুমি দুটোতেই 30 অ্যাড করেছো, এটা 80 হয়ে গেছে, এটা 90 হয়ে গেছে। তো দেখো ডিফারেন্স এখানেও 10, এখানেও 10 মেনটেন হবে। কিন্তু একটা সংখ্যা তোমার আছে 50, অন্য সংখ্যাটা 60, তুমি একটাতে 30 যোগ করলে, আরেকটা থেকে 25 বিয়োগ করলে, ঠিক আছে, 25 তুমি বিয়োগ করলে, হ্যাঁ সরি 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 কি লিখছি, একটাতে তুমি 30 অ্যাড করেছো, আরেকটাতে তুমি 25 বিয়োগ করেছো, এটা বলেছি আমি, ঠিক আছে। তো এবার দেখো এদের ডিফারেন্স 10-এর, এদের ডিফারেন্স কত, এদের ডিফারেন্স 10 না, এদের ডিফারেন্স কত, 45-এর ডিফারেন্স। তো এই ডিফারেন্স আলাদা হওয়ার কারণ কি, ডিফারেন্স আলাদা হওয়ার কারণ হচ্ছে তুমি দুদিকে সেম অপারেশন করোনি, একদিক তুমি অ্যাড করেছো, একদিক তুমি সাবট্রাক্ট করেছো। তো বা এমনও যদি হয় যে দুটোতে তুমি আলাদা আলাদা অ্যাড করেছো বা দুটোতে তুমি আলাদা আলাদা সাবট্রাক্ট করেছো, সেম অ্যাড বা সেম সাবট্রাক্ট করোনি বা সেম অপারেশনই করোনি, তো ইন দ্যাট কেস ইউ কান্ট মেক দ্য রেশিওজ ইকুয়াল। কিপ আ নোট অন দ্যাট, এটা মাথায় একদম ঢুকিয়ে নাও। কিপ আ নোট অন ইয়োর নোটবুক অলসো, কে যদি আমি আলাদা ডিজিট দুদিক থেকে বা আলাদা নাম্বার দুদিকে অ্যাড করি বা দুদিক থেকে সাবট্রাক্ট করি, বা একদিকে অ্যাড আরেকদিকে সাবট্রাক্ট করি, কি বলছি আমি ইংলিশেও লিখে নিতে পারো, যারা ইংলিশে করছো তো তারা লিখে নাও, ইফ উই অ্যাড different numbers or quantity from both ratios, or subtract different numbers from both ratios, or add in one and subtract from another, then the both ratios can't be made equal by using the ratio method. রেশিও মেথড ইউজ করে আমরা এটাকে ইকুয়েট করতে পারবো না। তো তখন আমাদের অ্যাপ্রোচ কী হবে, তাহলে সেটা আমরা দেখে নিই। হোয়াট উইল বি আওয়ার অ্যাপ্রোচ? তো এই ধরনের কোশ্চেন সলভ করার জন্য আমার বেটার অপশান হচ্ছে বা বেটার অ্যাপ্রোচ হচ্ছে এক্স জাস্ট ধরে নেব, এবং সেটাকেও কিভাবে ধরবো দেখো, n1 n2 রেশিও কত ছিল, 2:3। তো আমি ধরে নেব 2:3 ছিল এবং 5:12 হয়েছে, 5 অ্যাড হয়েছে একদিকে, একদিকে 5 সাবট্রাক্ট হয়েছে, একদিকে 6 অ্যাড হয়েছে। তো আমি ধরে নেব ফার্স্ট নাম্বারটা 2x, যেভাবে বেসিকে করতাম, সেকেন্ড নাম্বারটা 3x, এবং আমি দেখব যে 2x এর থেকে 5 সাবট্রাক্ট হয়েছে, 3x এর সাথে 6 অ্যাড হয়েছে, এবং নতুন রেশিওটা হয়ে গেছে কত, 5/12। এটাই আমাকে যেটা দিয়েছিল আমি এক্সপ্রেস করলাম। এবার তোমাকে জিজ্ঞাসা করেছে যে হোয়াট উড দ্য রেশিও বিকাম হোয়েন 8 ইজ অ্যাডেড টু ইচ নাম্বার। তো তোমাকে আগে নাম্বারটা বার করতে হবে, তো তুমি কি করবে, ক্রস মাল্টিপ্লাই করবে। তো ক্রস মাল্টিপ্লাই করারও আগে তুমি দেখো কি করতে পারো, এই নিচের পার্টটাতে দুটো থেকেই তুমি 3 কেটে দিতে পারো, এখানে 3 কাটলে এক্স, এখানে 3 কাটলে 2, এখানে 3 কাটলে 4। কি করতে পারো না, 3 কমন নিলে তুমি বাদিক থেকে এবং ডান দিকের সাথে কেটে দিতে পারো। এবার দেখো তুমি ক্রস মাল্টিপ্লাই করো, ক্রস মাল্টিপ্লাই করলে কী পাবে, 8x - 20 ইকুয়ালস টু 5x + 10। লেখার দরকার নেই, এক্সামে এই স্টেপটা মুখে মুখে করতে পারো। তো 5x ওদিকে গেলে 3x = 30 বা x = 10। x কত পেলাম, 10। x 10 পাওয়া মানে আমার সংখ্যা দুটো কী কী হয়ে গেল, প্রথম সংখ্যাটা 20 আর সেকেন্ড সংখ্যাটা 30। এবার বলেছে তোমাকে কি বার করতে বলেছে,
তোমাকে বার করতে বলেছে হোয়াট উড দ্য রেশিও বিকাম হোয়েন 8 ইজ অ্যাডেড টু ইচ নাম্বার। যদি দুটো নাম্বারের সাথে 8 অ্যাড হয় তো তোমার রেশিওটা কী হবে? তো সংখ্যাটা 20 আছে, দুদিকেই 8 অ্যাড হলে রেশিও কী হবে? 28:38, দ্যাট ইজ 14:19। তো দেখে নেবো কোন অপশানে আছে 14:19। অপশান বি। অপশান বি আমার কারেক্ট আনসার। ওকে, চলে আসবো পরের কোশ্চেনে। দেখো, monthly salaries of Anil and Kumud are in the ratio 19:17. If Anil and Kumud get salary hike of rupees 2000 and rupees 1000 respectively, then the ratio in their salaries becomes 8:7. তো দেখো একই কনসেপ্ট, যে কোশ্চেনে আগে নাম্বারেরটা করলাম, এবার স্যালারি আছে। তো এখানেও দেখো দুজন পার্সন আছে, অনিল আছে, কুমুদ আছে। তো দেখো অনিল আর কুমুদের বলছে ওদের মান্থলি স্যালারি বা প্রেজেন্ট স্যালারি কত? প্রেজেন্ট স্যালারি হচ্ছে 19:17। এবার অনিলের স্যালারি হাইক হয়েছে রুপিস 2000, কিন্তু কুমুদের স্যালারি হাইক হয়েছে রুপিস 1000। আর তাতে তাদের রেশিও কত হয়ে গেছে? আফটার ইনক্রিজ রেশিও নাও কত না 8:7। তো এখানে দেখো, এখানে কিন্তু একদিকে অ্যাড একদিকে সাবট্রাক্ট হয়েছে এমন নয়, দুদিকেই অ্যাড হয়েছে, বাট যেটা হয়েছে দুদিকে আলাদা ভ্যালু অ্যাড হয়েছে, বা দুটোর ইনক্রিজ ডিফারেন্ট। তো দুটোর ইনক্রিজও যদি ডিফারেন্ট হয়, আমাদের কি মনে রাখতে হবে যে ইনক্রিজ ডিফারেন্ট হলেও আমরা রেশিওকে ডিরেক্ট ইকুয়েট করতে পারবো না, তাহলে আমাকে ইকুয়েশনের থ্রুই যেতে হবে। তো ইকুয়েশন আমি সিম্পলি বানাবো কি 19x প্লাস একদিকে 2000 অ্যাড হচ্ছে আর 17x এতে 1000 অ্যাড হচ্ছে, অ্যান্ড দ্য নিউ রেশিও বিকামস 8:7। তো শর্ট করা কিছু যাচ্ছে না, তো ডিরেক্ট ক্রস মাল্টিপ্লাই করো, এবং ক্রস মাল্টিপ্লাই করলে কী পাবে? এদিকে পাবে 133x, এদিকে পাবে 136x, ওকে নিয়ে চলে এসো এপাশে, ডিরেক্ট আনো। এদিকে পাবে 14000, সেটা ওপাশে যাচ্ছে -14,000, আর ডান দিকে পাচ্ছ 8000। তো তোমার কত আসছে না মাইনাস তোমার 3x ইকুয়ালস টু -6000। তো এক্সের ভ্যালু 2000। এক্সের ভ্যালু 2000। তোমাকে কি জানতে চেয়েছে? হোয়াট ইজ দ্য প্রেজেন্ট স্যালারি অফ কুমুদ আফটার ইনক্রিজড। ইনক্রিজের পরে, বা এই যে বলছে বর্তমান বেতন, আচ্ছা বর্তমান বেতন কে है? ও হো, দুটো কোশ্চেন তো আলাদা হয়ে গেল, ইংলিশে আর হিন্দিতে। ইংলিশে বলছে হোয়াট ইজ দ্য প্রেজেন্ট স্যালারি অফ কুমুদ আফটার ইনক্রিজড ইন রুপিস, মানে বেড়ে যাওয়ার পর স্যালারি কত। হিন্দিতে বলছে কুমুদ কা বর্তমান বেতন রুপে মে ক্যা है। তো হিন্দিতে বলছে যে বর্তমান বেতনটা কত, তো হিন্দির অ্যাকর্ডিং আনসার হবে তোমার এক্সের ভ্যালু 2000, তো হিন্দির অ্যাকর্ডিং আনসার হবে 34,000। কিন্তু তুমি যদি ইংলিশ ভার্সনের রেসপেক্টে আনসার করো, তো তোমার ইনক্রিজড স্যালারিটা কত? তো ইনক্রিজড স্যালারিটা কত? ইনক্রিজ স্যালারি আবার এরকম করো না যে 7-এর ভ্যালু বার করে দিলাম, না, এটা রেশিও। ইনক্রিজ স্যালারির জন্য তোমাকে প্রথমে প্রেজেন্ট স্যালারি বার করতে হবে। তো প্রেজেন্ট স্যালারি কত? 34,000 কুমুদের, তার সাথে কুমুদের স্যালারি হাইক হয়েছিল কত? 1000, তো 35,000 হবে। তো আনসার হবে তখন 35,000। এবং মনে রাখবে এসএসসি বা ডাব্লিউবিসিএস তো ইংলিশ বেঙ্গলি থাকে প্রিতে, বাকি মেন্সে ইংলিশেই পেপার হবে। বাট এসএসসির এক্সামগুলোতে বা রেলের এক্সামগুলোতে যেখানে ইংলিশ অ্যান্ড হিন্দি বাইলিঙ্গুয়াল কোশ্চেন হয়, সেখানে কিন্তু একটা কথা লেখা থাকে যে ইফ এনি ডিসক্রিপেন্সিস অকার, যদি কোনো ডিসক্রিপেন্সি আসে পরীক্ষায়, তো সেক্ষেত্রে কিন্তু ইংলিশ ভার্সন উইল প্রিভেল, মানে ইংলিশ ভার্সনে যে কোশ্চেনটা দেওয়া আছে সেটাকে ঠিক মানা হবে। তো তাই হিসেবে আমরা 35,000 আনসার বলবো। পরের কোশ্চেনে চলে আসছি। A certain sum is divided among A, B and C and D such that the ratio of the shares of A, B, C, D 4:12:30:45 if the difference between the share of A and D is that, তো ফাইন টোটাল সাম। তো দেখো অন্যান্য কোশ্চেনের ক্ষেত্রে তোমাকে কি করা থাকে না, তোমাকে টোটাল সাম বলে দেয়, সেখান থেকে পার্টিকুলার দুজনের ডিফারেন্স বা দুজনের টোটাল বার করতে দেয়। এখানে তোমাকে চারজনের রেশিওটা বলেছে 4, 12, 30, 45, এবং তোমাকে বলেছে ডিফারেন্স অফ শেয়ার অফ এ অ্যান্ড ডি। তো এ অ্যান্ড ডি এর শেয়ারের ডিফারেন্স কত? এ আর ডি এর শেয়ারের ডিফারেন্স হচ্ছে 41 ইউনিট। সেই 41 ইউনিটের ভ্যালু তোমাকে দেওয়া আছে 5535। তোমাকে জানতে চেয়েছে টোটাল শেয়ারটা কত, মানে টোটাল যেটা ওদের মধ্যে ডিস্ট্রিবিউট হয়েছে সেটার ভ্যালু কত? 45, 75, 87, 91 ইউনিটের ভ্যালু কত? তো 91 ইউনিটের ভ্যালু জানতে চেয়েছে। তো আশা করি করতে পারবো। তো 41 ইউনিটের ভ্যালু এটা হলে 1 ইউনিটের ভ্যালু বার করে নাও। 1 ইউনিটের ভ্যালু কত হবে? অ্যাকচুয়ালি যে একবার যাবে 143 মানে 3 বার যাবে 2055, তো 135, তো 135 ইন্টু 91। তো তুমি ইউনিট ডিজিটে করতে পারো, 5 একে 5 ইউনিট ডিজিট আসবে। তো দুটো কেটে যাচ্ছে, বি আর ডি, এ আর সি থেকে যাচ্ছে। এবার দেখো এ আর সি এ অপশান আছে 12,285, সি অপশান আছে 12,785। তো এই ক্ষেত্রে কি আমরা অ্যাপ্রক্সিমেশন লাগাতে পারবো, বা আমি কি রিস্ক নেবো যে অ্যাপ্রক্সিমেশন করে করার, যে 12,285 12,785 মধ্যে কোনটা হবে? তো এটা একটু রিস্ক ইন দ্য সেন্স কি, যে তুমি অ্যাপ্রক্সিমেশন করে খুব একটা লাভ বার করতে পারবে না। তো সেক্ষেত্রে তোমার অ্যাপ্রক্সিমেশন এরকম হবে যদি ভ্যালুগুলো অনেক দূরে দূরে থাকতো না, ধরো ভ্যালু অনেক দূরে দূরে আছে, তো তুমি এটাকে 130, এটাকে 90, তো এটা 11,700 থেকে বেশি হবে। ধরো একটা 12,000-এর ঘরে, একটা 13,000-এর ঘরে, তো তুমি 12,000-এর ঘরেটা ঠিক করে আসতে
তুমি করতে পারতে, সবাই কথাটা বুঝবে। কিন্তু এখানে এতটাই ক্লোজ দুটো ভ্যালু, তো তোমাকে অ্যাপ্রক্সিমেশনও খুব ক্লোজ করতে হবে। মানে তুমি দেখো করে 135ই নাও আর এদিকে 90 নাও, 91-এর রেসপেক্টে, এইটুকু তুমি করতে পারো কম, তার বেশি কম করে তুমি অ্যাপ্রক্সিমেশন করতে পারবে না, তাহলে ভুল যাওয়ার চান্স থাকছে। এবং তুমি সেখানে কি দেখতে পাবে 12150 আসছে, তো সরি 12150 আসছে, তো তুমি তাহলে বুঝতে পারবে 12150 আর তার থেকে সামান্য বেশি হবে, কারণ তুমি 91-এর জায়গায় 90 নিয়ে অ্যাপ্রক্সিমেশন করেছো, তো আনসার এটা হবে। এটা হতে পারে না, এটা অনেকটা বেশি হতে হবে তার জন্য। তো এইটুকু অ্যাপ্রক্সিমেশন করলেও তুমি যদি টাইম বাঁচাতে পারো, তো দেখে নাও এইটুকু অ্যাপ্রক্সিমেশন তোমাদের করা বা পারা উচিত। পরের কোশ্চেনে আসবো। আচ্ছা, পরের কোশ্চেন করানোর আগে কিছু কনসেপ্ট তোমাদের সাথে আমি ডিসকাস করে নেবো। দেখবে তোমরা আমাদের আজকের ইউটিউবের ভিডিও যে থাম্বনেল, সেখানে লেখা আছে কনসেপ্ট অফ থার্ড প্রপোর্শনাল অ্যান্ড মিন প্রপোর্শনাল। তো যারা জানো না প্রপোর্শনালের গল্পটা, তাদের জন্য একটুখানি আমি এখানে করিয়ে দিচ্ছি, ব্যাপারটা তোমরা দেখে নাও এবং বুঝে নাও, এবং তারপরে আমাদের যে গোটা 4-5 কোশ্চেন আছে আমরা করে নিয়ে আজকে কমপ্লিট করব। তো দেখে নাও, আমাদের দুটো কনসেপ্ট জানতে হবে। একটা হচ্ছে থার্ড প্রপোর্শনাল, সেটা কি, বা তৃতীয় সমানুপাতি, বা ফোর্থ প্রপোর্শনাল, চতুর্থ সমানুপাতি, সেটা কি দেখে নাও। থার্ড বা ফোর্থ না, যখন কোনো দুটো রেশিও প্রপোর্শনে থাকে, ধরো এ রেশিও বি একটা, সি রেশিও ডি একটা, ধরো 3:4 একটা, আর 9:12 একটা, তো 9:12কেও তুমি যদি ছোট করো কেটে, তো তুমি 3:4 পাবে। তো এই রকম দুটো রেশিওকে আমরা বলতে পারি তারা প্রপোর্শনে আছে। এ রেশিও বি আর সি রেশিও ডি, দুটো রেশিওর ভ্যালু যদি সিম্পলিফাই করার পরে ইকুয়াল হয়, তাহলে বলা যেতে পারে যে দুটো রেশিও প্রপোর্শনে আছে। তো দুটো রেশিও যখন প্রপোর্শনে থাকবে, তো তাদেরকে আমরা কিভাবে লিখি, এ রেশিও বি প্রপোর্শনেট টু, প্রপোর্শনেট সাইনটা এরকম ডাবল রেশিও সাইন দেয়, সি রেশিও ডি। এখানে এ হলো আমার ফার্স্ট টার্ম, বি হলো আমার সেকেন্ড টার্ম, সি হলো আমার থার্ড টার্ম, আর ডি হলো আমার ফোর্থ টার্ম। যেহেতু এরা প্রপোর্শনে আছে, তাই আমি প্রপোর্শনের টার্মে এদেরকে বলতে পারি এ হচ্ছে আমার ফার্স্ট প্রপোর্শনাল, বি হচ্ছে আমার সেকেন্ড প্রপোর্শনাল, সি হচ্ছে আমার থার্ড প্রপোর্শনাল, ডি হচ্ছে আমার ফোর্থ প্রপোর্শনাল। তো এবার এটাকে আমি যদি ডিভিশনের ফর্মে লিখি, এটাকে আমি লিখতে পারি এ বাই বি ইজ ইকুয়ালস টু সি বাই ডি, লিখতেই পারি, রেশিওকে ডিভিশনের ফর্মে লেখা যায়। এবং এটাকে যদি আমি ক্রস মাল্টিপ্লাই করি, আমি কি পাবো, বি সি ইকুয়ালস টু এ ডি। দ্যাট মিনস বি কত, আমার সেকেন্ড প্রপোর্শনাল, সি কত, আমার থার্ড প্রপোর্শনাল, এ আমার ফার্স্ট প্রপোর্শনাল, অ্যান্ড ডি আমার ফোর্থ প্রপোর্শনাল। তো এখান থেকে আমি একটা রিলেশন পেলাম যে কোনো একটা প্রপোর্শন যখন আমি দেখব যে দুটো রেশিও প্রপোর্শনে আছে, বা একটা প্রপোর্শন যখন আমি দেখব, তো আমি সেখানে বলতে পারবো যে সেকেন্ড টার্ম অ্যান্ড থার্ড টার্ম, তাদের যে প্রোডাক্ট ফার্স্ট টার্ম আর ফোর্থ টার্মের প্রোডাক্টের সাথে ইকুয়াল হয়। এটাই হচ্ছে প্রপোর্শনের নিয়ম। মনে রাখার আরেকটা টেকনিকও মনে রাখতে হবে তোমাদের, কি না, দুটো ইনওয়ার্ড টার্ম, যারা দুজন ভেতরে আছে, আর দুটো আউটওয়ার্ড টার্মের প্রোডাক্ট ইকুয়াল হয়। ইনওয়ার্ডের প্রোডাক্ট বা গুণফল, আর আউটওয়ার্ড যারা দুজন বাইরে আছে, তো ভেতরের দুজনের গুণফলের সাথে ইকুয়াল হয় হচ্ছে বাইরের দুজনের গুণফল। এবার এখান থেকে তুমি এই যেটা পেয়ে গেলে, এবার তোমাকে যে কোনো প্রপোর্শন বার করতে দেবে, বাকি তিনটে তোমাকে বলে দেবে, তো তুমি বার করতে পারবে। ধরো তোমাকে বললো হোয়াট ইজ দ্য থার্ড প্রপোর্শনাল, তো তুমি থার্ড প্রপোর্শনালের ভ্যালু কী করে পাবে, না ফার্স্টকে ফোর্থ দিয়ে গুণ করে তাকে সেকেন্ড দিয়ে ডিভাইড করলে তুমি থার্ড পাবে। তোমাকে যদি বলে ফোর্থ প্রপোর্শনাল, তো তুমি কি করে বার করবে, তুমি সেকেন্ডকে থার্ড দিয়ে গুণ করবে এবং ফার্স্ট দিয়ে ডিভাইড করলে তুমি ফোর্থ প্রপোর্শনাল পাবে। এটাই হচ্ছে প্রপোর্শনাল বার করার নিয়ম। তো এটা যদি কনসেপ্টটা মাথায় ঢুকে যায়, তোমাকে এগুলো মেমোরাইজও করতে হবে না। এই কনসেপ্টটা মাথায় ঢুকে গেলে অটোমেটিক্যালি তুমি একটা থেকে আরেকটা বার করতে পারবে। ধরো তোমাকে আমি বলেছি 16, 30, 20 অ্যান্ড এক্স, এরা চারজন প্রপোর্শনে আছে, দে আর ইন প্রপোর্শন। তো হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এক্স, তো তুমি কি করবে না, এক্স হচ্ছে ফোর্থ প্রপোর্শনাল, এক্স এর ভ্যালু কি হবে, সেকেন্ড ইন্টু থার্ড ডিভাইডেড বাই ফার্স্ট। তো সেকেন্ড ইন্টু থার্ড ডিভাইডেড বাই ফার্স্ট, যা ভ্যালু আসবে আসবে, এটা মিলতে নাই পারে, আমি মেলার জন্য দিইনি, তোমার হ্যাঁ মিলেও যাবে এটা মেবি, কি না মিলবে আমার দরকার নেই সেটা, বাট আনসার আসবে, আমার মিলবে না, এটা ফ্র্যাকশনে আসবে, বাট আমি আনসার পেয়ে যাব। তো এক্সামে যখন করব আমি এটাও লিখবো না, আমি কি করব, জাস্ট এইটাকে গুণ করব এবং এটা দিয়ে ডিভাইড করব, যদি আমাকে ফোর্থ বার করতে দেয়। যদি আমাকে থার্ড বার করতে দেয়, তো এরকমই কোশ্চেন আমরা এবার শিখবো, আর আরও কিছু নতুন নতুন টাইপের কোশ্চেন দেখবো। তার আগে আরেকটা দেখে নাও, মিন প্রপোর্শনালের কনসেপ্ট। কোশ্চেনটাতে আমরা ফিরছি, তার আগে কনসেপ্ট দেখে নাও। একটা দেখলাম থার্ড, ফোর্থ, সেকেন্ড বা ফার্স্ট প্রপোর্শনাল কী করে বেরোয়। আরেকটা দেখবো হচ্ছে মিন প্রপোর্শনাল, বাংলায় এটাকে বলা হচ্ছে মধ্য সমানুপাতি। মধ্য সমানুপাতির ব্যাপারটা কি, এবার মনে করো যে এ রেশিও বি, বি রেশিও সি এর সাথে ইকুয়াল।
ডেফিনেটলি ইকুয়াল হবে, হতেই পারে, কখনো কখনো হয়েও যাবে, নট সবসময় ইকুয়াল হবে বা কখনো কখনো হয়েও যাবে এ রেশিও বি, বি রেশিও সি এর সাথে ইকুয়াল যদি এরকম থাকে। তো তখন তুমি এটাকে কি লিখবে না এ বাই বি ইজ ইকুয়ালস টু বি বাই সি, বা তুমি এটাকে ক্রস মাল্টিপ্লাই করলে এবার কি পাচ্ছ বি স্কোয়ার ইকুয়ালস টু এসি, বা বি এর ভ্যালু কি পাচ্ছ তুমি স্কোয়ার রুট অফ এসি। তো এখানে দেখো এটা আমার এ হলো ফার্স্ট টার্ম, বি একবার সেকেন্ড টার্ম, বি একবার সেকেন্ড টার্ম, বি একবার থার্ড টার্ম, আর সি আমার ফোর্থ টার্ম। তো যেহেতু সেম টার্ম একবার সেকেন্ড একবার থার্ড, তো তাই জন্য একে আমরা সেকেন্ড বা থার্ড দুটো না বলে একে আমরা কি বলি, এ কে বলি আমরা ফার্স্ট টার্ম, বি কে বলি আমরা মিডল টার্ম মধ্যপদ, সেকেন্ড থার্ড আলাদা করে না বলে, আর সি কে আমরা সেক্ষেত্রে কি বলবো থার্ড টার্ম। ক্লিয়ার? এখানে আমরা সেকেন্ড থার্ড ফোর্থ এভাবে না লিখে এ কে আমরা বলবো, আমি আর একটু এখানে ফ্রেশ করে লিখে দিচ্ছি, এ বি প্রপোর্শনেট টু বি রেশিও সি। তো আমরা এ কে বলবো কি ফার্স্ট টার্ম, বি আমার মিডল টার্ম বা মধ্যপদ, সি আমার থার্ড টার্ম। ঠিক আছে? এবং মধ্য সমানুপাতি বার করার নিয়ম তাহলে কি দাঁড়াচ্ছে না বি স্কোয়ার ইকুয়ালস টু এসি। নিয়ম এখানেও ফলো হচ্ছে, দেখো সেকেন্ড আর থার্ড গুণ করার মতো ভাবো বি স্কোয়ার, আর ফার্স্ট আর ফোর্থ গুণ করার মতো ভাবো এসি, বা বি মধ্যপদ বা মিডল টার্ম বা মিন প্রপোর্শনাল যা খুশি বলতে পারো, মিডল টার্ম সেকেন্ড টার্ম মিন প্রপোর্শনাল, তার ভ্যালু কি হয় এসি। দ্যাট ইজ আমি এখানে লিখতে পারি আমার যে মিন প্রপোর্শনাল হয় এমপি ইজ স্কোয়ার রুট অফ ফার্স্ট টার্ম ইন্টু থার্ড টার্ম। বলো বোঝা গেছে সবার? এই হচ্ছে কনসেপ্ট অফ প্রপোর্শনাল। এবার দেখবো এর ওপর কি কি বেস করে কোশ্চেন আসে। তো প্রথমে দেখো কোশ্চেন নাম্বার 14টা আগে দেখে নিই, 13-এ আমি যাব, আমার মাথায় আছে, স্কিপ করে আমি চলে যাচ্ছি না। তো দেখে না 14 আমাকে বলছে ফোর্থ প্রপোর্শনাল টু 12, 18 অ্যান্ড 6 ইজ সেম অ্যাজ দ্য থার্ড প্রপোর্শনাল টু কে অ্যান্ড 6। আচ্ছা দেখো এখানে ফোর্থ প্রপোর্শনাল বার করতে দিয়েছে, মানে তোমাকে তিনটে দেওয়া আছে, ফোর্থটা দেওয়া নেই। তো ফোর্থটা কি করে আসবে, মাঝের দুটোকে গুণ করে এটা দিয়ে ডিভাইড করে দাও। তো মুখে মুখে হচ্ছে 18 6 108 ডিভাইডেড বাই 12 9, বা তুমি যদি প্রথম প্রথম করো তাহলে তুমি লিখে করবে 12 নিচে লিখে 9, আর যদি তুমি এক্সামে করো এইটুকু শুধু তোমার কাছে চোখের সামনে দেখবে, তো তুমি দেখবে মাঝের দুটো গুণ হবে 18 6 108 মনে মনে ভাববে, আর তাকে 12 দিয়ে ডিভাইড করবো, তাহলে ফোর্থ টার্মটা হবে কত আমার 9। পেয়ে গেলাম। এবার বলছে কে আর 6-এর থার্ড প্রপোর্শন, তো এটা ফার্স্ট টার্ম, থার্ড প্রপোর্শন মানে কি এটা ফার্স্ট টার্ম, এটা মিডল টার্ম বা মিডল মিন প্রপোর্শন, আর থার্ড টার্মটা হচ্ছে ওয়াই। তো থার্ড টার্মটা কত হয় না মাঝেরটার স্কোয়ার ইকুয়ালস টু ফার্স্ট ইন্টু থার্ড। তো এখান থেকে থার্ড টার্মটা কত পাবো 36/k। আর আমাকে বলা হয়েছে এই দিকের যে মিন প্রপোর্শন আর এই দিকের যে ফোর্থ টার্ম, সরি এই দিকের যে থার্ড প্রপোর্শন আর এদিকের যে ফোর্থ প্রপোর্শন তারা ইকুয়াল। তাহলে এদিকের থার্ড প্রপোর্শনালকে 36/k, এদিকের ফোর্থ প্রপোর্শনালকে 9, তারা ইকুয়াল। তো তাদেরকে ইকুয়াল করলে কে এর ভ্যালু কত পাচ্ছি, কে এর ভ্যালু 4 পাচ্ছি। তো আনসার হয়ে যাবে 4, অপশন সি। তো দেখো কঠিন কোশ্চেন কিচ্ছু নয়, একদম সিম্পল কোশ্চেন। আচ্ছা চলে আসছি 13-এর কোশ্চেনটাতে। অনেকেরই মনে হচ্ছে 13-এর কোশ্চেনটা বুঝি স্যার আর করাবেই না, তো এরকম কোনো ব্যাপার নেই, তোমাদের সামনে যখন এনেছি সব কোশ্চেনই করা হবে। তো দেখো ইম্পর্টেন্ট কোশ্চেন, এবং এখানে যে টেকনিক শেখাবো সেটা বোঝো। বলছে when x is subtracted from each 19, 28, 55, 91 the numbers so obtained in this order are in proportion। তো প্রত্যেকের থেকে যখন x, প্রত্যেকে এখন কিন্তু প্রপোর্শনে নেই, কিন্তু x এমন একটা নাম্বার সেটা যখন প্রত্যেকের থেকে সাবট্রাক্ট করা হচ্ছে তখন যে নাম্বারগুলো পাচ্ছি কত পাচ্ছি 19 মাইনাস এক্স, 28 মাইনাস এক্স, 55 মাইনাস এক্স অ্যান্ড 91 মাইনাস এক্স, তারা কিন্তু প্রপোর্শনে আছে, তারা কিন্তু প্রপোর্শনে আছে। তার মানে এদের রেশিও ইজ প্রপোর্শনেট টু এদের রেশিও। তো এবার এটাকে যদি আমি রেশিওর ফর্মে ডিভাইড করে লিখি এরকম দাঁড়াবে 19 মাইনাস এক্স বাই 28 মাইনাস এক্স ইজ ইকুয়ালস টু 55 মাইনাস এক্স বাই 91 মাইনাস এক্স। এবার আমার কথা হচ্ছে আমাকে যদি এক্সের ভ্যালু বার করতে হয় আমি এক্স কী করে বার করবো, কারণ আমাকে এক্সই দরকার, যে কত অ্যাড করা হচ্ছে বা কত সাবট্র্যাক্ট করা হচ্ছে। এখানে সাবট্র্যাক্ট বলেছে, এরকম অ্যাডও বলতে পারে। তো এক্স যেটা সাবট্র্যাক্ট করা হচ্ছে তার ভ্যালু কত, তো তোমরা কি বলবে আমরা ক্রস মাল্টিপ্লাই করে করব। এবার দেখো ভাই ক্রস মাল্টিপ্লাই করে তুমি যদি করো, প্রথম কথা দ্বিঘাত সমীকরণ তৈরি হবে, ঠিক আছে, দ্বিঘাত সমীকরণও এক্স স্কোয়ারগুলো কেটে গিয়ে ওটা সিঙ্গেল তোমার এক্সপ্রেশন এসে যাবে, তোমার শুধু একঘাত এসে যাবে, কিন্তু সেটাতে আমাকে এই 55কে 28 দিয়ে 19কে 91 দিয়ে এইসব গুণ করতে হবে।
তো সেটা আমি করব না। আমি কি করব, যখন ডিরেক্টলি, মাথায় রাখো, ডাইরেক্টলি এক্স ইজ আস্কড, directly x is asked, we use value, sorry, option test, we use option test। তো আমরা x এর চারটে ভ্যালু অপশান দেওয়া আছে, এক একটা ভ্যালুকে এখানে পুট করব। কোথায় পুট করব? এই যে ইকুয়েশন ফর্ম হয়েছে এটাতে পুট করব এবং দেখব x এর কোন ভ্যালুতে এদিকের রেশিও এদিকের রেশিওর সাথে সেম আসছে, দ্যাট ইজ প্রপোর্শন তৈরি হচ্ছে। যেমন আমি প্রথম ভ্যালু 8 নেব, 8 বসাও, 19 মাইনাস 8 11, 28 মাইনাস 8 20, 11/20, এদিকে কত আসছে 55 মাইনাস 8 47, 91 মাইনাস 8 83। তো কোনোভাবেই এরা দুজন ইকুয়াল নয়, তো 8 কেটে গেল। দেন অপশান সি 9 বসাও, 9 বসালে 10/19, আর এদিকে কত 46/82, কোনোভাবেই 19 আর 82 একটা আরেকটার মাল্টিপল নয়, তো এটাও প্রপোর্শনে আসছে না, 9 কেটে গেল। 7 বসাও, 7 বসালে কত আসছে 12/28 মাইনাস 7 21, আর এদিকে কত আসছে 55 মাইনাস 7 48, আর এদিকে 91 মাইনাস 7 84। দেখো 12-র 4 গুণ 48, 21-এর 4 গুণ 84, তার মানে এটা আর এটা দুজনে প্রপোর্শনে আছে। তাহলে এক্স এর কোন ভ্যালুর জন্য প্রপোর্শনে থাকবে? আনসার অপশন বি, অপশন 7, অপশন বি আনসার 7। 15-এ এসো, কি বলছে? হোয়াট ইজ দ্য ডিফারেন্স ইন দ্য মিন প্রপোর্শনাল বিটুইন 1.8 অ্যান্ড 3.2 অ্যান্ড দ্য থার্ড প্রপোর্শনাল টু 5 অ্যান্ড 3। তো একদিকে তোমাকে বলেছে 1.8 আর 3.2 এর মিন প্রপোর্শনালটা বার করতে। তো মিন প্রপোর্শনাল ভাইয়াজি কি হয়? মিন প্রপোর্শনাল হয় স্কোয়ার রুট অফ ফার্স্ট টার্ম ইন্টু থার্ড টার্ম। এবার দেখো অনেকেই ডেসিমালের স্কোয়ার রুট করতে গিয়ে ঘাবড়ে যাও, ঘাবড়ানোর কিচ্ছু নেই। পয়েন্ট আছে মানে নিচে দুটো 10 এসে গেছে, আর নিচের দুটো 10 যখন স্কোয়ার রুট হয়ে বাইরে বেরোবে তো একটা 10 দেবে। ওপরে কি পড়ে রইল 18, 18 মানে 9 ইন্টু 2 আর 32, 32 দুগুণে হচ্ছে 64, 64 থেকে 8 বেরোবে, 9 থেকে 3 বেরোবে স্কোয়ার রুট হলে, তাহলে 3 ইন্টু 8 24, আর নিচে 10 আছে, তাহলে কত হয়ে যাবে 2.4, 24/10 2.4। ঠিক আছে, স্টেপ কিছু জাম্প করলাম, দেখে নেবে। অ্যান্ড থার্ড প্রপোর্শনাল টু 5 অ্যান্ড 3, তো 5 অ্যান্ড 3 এর থার্ড প্রপোর্শনাল, তো থার্ড প্রপোর্শনাল মানে সেক্ষেত্রে 3 হচ্ছে মিন প্রপোর্শনাল, তো 3 এর স্কোয়ার ইকুয়ালস টু ফার্স্ট ইন্টু থার্ড, তো থার্ড প্রপোর্শনালটা কত হচ্ছে 9/5। তো তোমাকে বলছে এখানে যে এদের ডিফারেন্স কত, তো 9/5টাকে তুমি ডেসিমালে নিয়ে চলে যাও 1.8, তো 2.4 আর 1.8 এর ডিফারেন্স কত 0.6, অপশন এ। তো দেখো ইউই কোশ্চেন সলভ হবে এক্সামে। পরের কোশ্চেনে আসো, ফাইন্ড দ্য রেশিও বিটুইন দ্য ফোর্থ প্রপোর্শনাল অফ 12, 16 অ্যান্ড 6 অ্যান্ড দ্য থার্ড প্রপোর্শনাল অফ 4 অ্যান্ড 6। তো দেখো একদিকে তোমাকে বলেছে 12, 16, 6 এর ফোর্থ প্রপোর্শনাল, তো ফোর্থ প্রপোর্শনাল কী করে বের করতে হয়? মুখে মুখে করো, 16 6 96কে 12 দিয়ে ভাগ করতে হবে, তাহলে 8। যারা ধরতে পারলে না তাদের জন্য আরও একবার লিখে দিচ্ছি, মাঝে দুটোকে গুণ করব, এক্সের ভ্যালু কী হবে সেকেন্ড আর থার্ডকে গুণ করব, আর তাকে ফার্স্ট দিয়ে ডিভাইড করব, তাহলে কত আছে 6 দিয়ে কাটো 2, 2 দিয়ে কাটো 8, এক্সের ভ্যালু 8। আর অন্যদিকে থার্ড প্রপোর্শনাল অফ 4 অ্যান্ড 6, তো 4, 6 আর ওয়াই হচ্ছে থার্ড প্রপোর্শনাল, তো এখানে থার্ড প্রপোর্শনাল কী হবে 6 এর স্কোয়ার 36 ইকুয়ালস টু 4 ইন্টু ওয়াই, তো ওয়াই কত 9। ঠিক আছে, পেয়ে গেলাম, বুঝতে পারছো সবাই? যখন তোমাকে থার্ড প্রপোর্শনাল বলছে আর মাত্র দুটো টার্ম আর একটা টার্ম বার করতে দিচ্ছে, তার মানে এটা মিন প্রপোর্শনালের কেস। যদি চারটের মধ্যে থার্ড প্রপোর্শনাল বার করতে দেয় তাহলে নর্মাল মেথড, বাট দুটো মেথডই অ্যাকচুয়ালি কিন্তু সেম, এটা আরও একটা এর থেকে ডিরাইভড মেথড মিন প্রপোর্শনালটা। তো এদের রেশিও বার করতে দিচ্ছে, তাহলে কত রেশিও, এদিকে কত এসছে 8, এখানে এসছে 9, তো 8:9, তো 9:8 অপশানে দিতে পারে, ভুল করে এসো না, অপশান হবে ডি এখানে। 17, fourth proportional to 12, 18, 6 is equal to the third proportion to 4 and k। তো দেখো 12, 18, 6 এর ফোর্থ প্রপোর্শনাল, সেটা কি হবে মাঝের দুটোকে গুণ করো, প্রথমেরটা দিয়ে ভাগ করো, তো 18 ইন্টু 6/12 এক্ষুনি করলাম, 108/12, তাহলে এক্স হচ্ছে 9, একটু আগেই দেখেছিলাম। আর থার্ড প্রপোর্শন টু 4 অ্যান্ড কে, তার মানে 4k আর একটা থার্ড প্রপোর্শন যেটা, এরা কে হচ্ছে দ্য মিন প্রপোর্শন, তো কে স্কোয়ার ইকুয়ালস টু কত 4x, বা এক্স ইকুয়ালস টু কী হবে k²/4, কারণ তোমাকে এদিক থেকেও এক্স যেটা, এদিকেও এক্স সেটা, এদিকেও এক্স হচ্ছে ফোর্থ প্রপোর্শনাল, এখানে এক্স থার্ড প্রপোর্শনাল, দুটো সেম, তাহলে 9 আর k²/4 সেম, তাহলে k²/4 যদি 9 হয়, k² হচ্ছে 36, তাহলে কে কত 6, অপশন এ। দেখো সিজিএলই এসছে, তো 2 নাম্বার পাক্কা করো এখান থেকে। 18 দেখো বলছে এক্স ইজ সাবট্রাক্টেড ফ্রম ইচ অফ 24, 40, 33 অ্যান্ড 57, দ্য নাম্বার সো অবটেন্ড আর ইন প্রপোর্শন দ্য রেশিও অফ দিস অ্যান্ড দিস। তো দেখো আবারও তাই, 24 একটা নাম্বার, 40 একটা নাম্বার, 33 একটা নাম্বার, এখানেও দেখো হিন্দিতে আলাদা ডিজিট আছে, তো হিন্দিটাকে ইগনোর করো, ইংলিশটাকেই দেখো, ইংলিশের ডিজিটগুলোকে নিয়ে আমরা কোশ্চেন সলভ করবো, কারণ এসএসসি নোটিফিকেশনে বারবার বলে যে যদি তুমি কোশ্চেনে দেখো কোথাও অমিল আছে হিন্দি আর ইংলিশে, তো ইংলিশে যেটা দেওয়া আছে সেটাই তোমার ঠিক হবে। তো এক্স তুমি সাবট্রাক্ট করেছো সবার থেকে,
এবং এরা প্রপোর্শনে চলে এসেছে। তার মানে তুমি এক্স সাবট্রাক্ট করেছো, যাদেরকে পেয়েছো তারা প্রপোর্শনে, তার মানে দিস রেশিও দিস ইজ প্রপোর্শনেট টু দিস রেশিও দিস। তার মানে ওপরে 24 মাইনাস এক্স ডিভাইডেড বাই 40 মাইনাস এক্স ইজ ইকুয়ালস টু 33 মাইনাস এক্স বাই 57 মাইনাস এক্স। এবার দেখো এখানে তোমাকে এক্স এর ভ্যালু তো জানতে চাইনি, এক্সামিনারও দেখো চালাক, এক্সামিনার জানে আমি যদি শুধু এক্স কত বার করতে বলি তো স্টুডেন্টরা কী করবে, যারা বসেছে তারা শুধু অপশান পুট করবে, করে দেবে। তো ওদেরকে একটু খাটাই, ওদের মধ্যেও মেরিট খুঁজি, কে শিখেছে আর কি শেখেনি। তো এক্সামিনার তাই এবার কি করেছে, এক্স এর ভ্যালু বার করার পরেও যাতে তোমাকে কিছু একটা করতে হয় এবং ডিরেক্ট তুমি অপশান টেস্ট না করতে পারো, তাই একটু ঘুরিয়ে দিয়েছে, এদের রেশিও বার করতে দিয়েছে। তো এই রেশিও থেকে এক্স এর ভ্যালু লাগানো পসিবল, একদম পসিবল। দেখো তোমাকে বলেছে প্রথম একটা জিনিস শেখো, তোমাকে 5x প্লাস 12 বাই 4x প্লাস 15 ইকুয়ালস টু তুমি 4/3 নাও। তো এখান থেকে তুমি এক্স বার করতে পারো এবং সেই এক্সগুলোকে তুমি বসিয়ে দেখতে পারো কোথায় স্যাটিসফাই হচ্ছে। এটা একটা মেথড। কি মেথড বললাম বুঝে নাও ব্যাপারটা। মেথডটা হচ্ছে যে তুমি তোমাকে যে দুটো রেশিও আনসারে বার করতে দিচ্ছে তার একটা করে অপশান তোলো, তুলে দেখো এখান থেকে এক্স কত আসছে, এবার সেই এক্সটাকে তুমি এখানে বসাও, বসিয়ে দেখো স্যাটিসফাই হচ্ছে কিনা। যদি হয় তাহলে এই অপশানটাই তোমার আনসার, না হলে পরেরটা ট্রাই করো। তো এটা একটু লং মেথড হতে পারে। সেকেন্ড আরেকটা অপশান টেস্টের মেথড কী হতে পারে, এক্সের ভ্যালু 1 থেকে মোটামুটি 10 অব্দি পজিটিভ ভ্যালুই হবে, নেগেটিভ ভ্যালুর কোনো জায়গা নেই। তুমি বসিয়ে বসিয়ে দেখো, যেমন প্রথমে তুমি ধরো 2 বসালে, 22 38, এদিকে 2 বসালে 31 55। তো তুমি বুঝতেই পারছো হচ্ছে না, এক্সের ভ্যালু এটা নয়। তো তারপরে তো তুমি রেশিও বার করবে। তো কখন এক্সের কোন ভ্যালুতে প্রপোর্শন আসছে তুমি 1 থেকে আপ টু 10 অব্দি বসাতে পারো। তো এখানে তুমি 20-25 সেকেন্ড তোমার লাগবে ভ্যালুগুলো বসিয়ে চেক করতে। তো তুমি সেটা করতে পারো। তো ধরো সেটা চেক করে তুমি যদি না করতে পারো তো লাস্ট অপশান তোমার কাছে পড়ে থাকে। তাহলে একটা অপশান হচ্ছে আনসার থেকে এক্স খুঁজে সেই এক্সকে ভেরিফাই করানো। এবার কোন আনসারে আছে তোমাকে সেটা দেখতে হবে। তোমার লাক ভালো থাকলে প্রথম একটা দুটোতে আসতে পারে, লাক খারাপ থাকলে লাস্টে গিয়ে ম্যাচ হলো। তো এটা একটুখানি বড় মেথড, এটাকে অ্যাভয়েড করা ভালো। সেকেন্ড হচ্ছে তুমি এক্সের ভ্যালু পুট করছো, 1 থেকে 10 অব্দি পুট করে করে দেখো যে কখন এই স্যাটিসফাই করছে। তো সেখান থেকে এক্স পেয়ে গেলে দেন তুমি 5x প্লাস 12 4x প্লাস 15 এর রেশিও বার করো। আর নয়তো তোমার কাছে যে অপশান আছে, তোমার এরকম ক্ষেত্রে তুমি যদি দেখো যে আমি ধুর টাইম নষ্ট করবো না, তো তুমি এখানে যখন এক্স তোমাকে খুঁজে বার করতেই হবে তো ক্রস মাল্টিপ্লাই করে দাও। যদি তুমি মনে করো যে ক্রস মাল্টিপ্লাই করে আমার কাজ করব, তো তুমি ক্রস মাল্টিপ্লাই করে দাও। যদি তুমি মনে করো ক্রস মাল্টিপ্লাই করে কাজ করবো তো ক্রস মাল্টিপ্লাই করে দাও, ক্রস মাল্টিপ্লাই করো। তো 57 × 24, যাই হোক এটা আমি সলভ করছি না এখানে ডিরেক্ট। আর যদি করিও দেখো কঠিন কিছু না, 24 × 57 কী করে এগুলো গুণ করতে হয়। 24কে 50 দিয়ে গুণ করো 1200, 24কে 7 দিয়ে গুণ করো তো 1368, ঠিক আছে। 1368 মাইনাস 57x মাইনাস 24x প্লাস এক্স স্কোয়ার, এদিকেও প্লাস এক্স স্কোয়ার আসবে, তো প্লাস এক্স স্কোয়ার কেটে যাবে, এদিকে আসছে কত না 1320 মাইনাস 40x মাইনাস 33x প্লাস এক্স স্কোয়ার কেটে গেছে, এই দুটো মিলে 73। আর এখানে কত আসছে 81, তো এদিকে আসছে 8x আর এদিকে কত আসছে 48, তো x এর ভ্যালু 6। তো এটাই বলছিলাম তুমি 1 থেকে 10 অব্দি যদি 2 3 4 চেক করতে করতে যাও তো দেখো 6তেই পেয়ে যেতে, ম্যাচ হয়ে যেতে, এখানে 6 বসাতে x এর জায়গাগুলোতে তো পেয়ে যেতে। নয়তো তুমি ডিরেক্ট এরকম ক্রস মাল্টিপ্লাই করো, করে তুমি x এর ভ্যালু বের করলে 6। এবার তুমি এখানে বসিয়ে দাও, তোমাকে বার করতে বলেছে 5x প্লাস 12 আর 4x প্লাস 15। তো 5x প্লাস 12 কত হয়ে যাবে 5 6 30 42 আর 4x প্লাস 15 তাই বলেছে। তো 4x প্লাস 15 হচ্ছে 4 6 24 প্লাস 39, তো কেটে দাও 3 দিয়ে 14:13, অপশান বি, অপশান বি দেখে নাও। পরের কোশ্চেন দেখবো, কোশ্চেন নাম্বার 19, সেম প্যাটার্নের কোশ্চেন আছে। when x is subtracted from each of the numbers, 54 থেকে x সাবট্রাক্ট হয়েছে, 49 থেকে x সাবট্রাক্ট হয়েছে, 22 থেকে x সাবট্রাক্ট হয়েছে, 21 থেকে x সাবট্রাক্ট হয়েছে এবং এরা সবাই প্রপোর্শনে আছে। আমাকে এটা বলে দিয়েছে, বলেছে এরা সবাই প্রপোর্শনে আছে। তো this ratio this is proportionate to this ratio this, ঠিক আছে। তো এবার তুমি একটাভাবে করতে পারো, তুমি এক্স এর ভ্যালু বসাতে পারো, বাট যদি না চাও যে টাইম নষ্ট করবো না, অত আমার সময় নেই যে ভ্যালু বসাবো হবে না আবার ক্রস মাল্টিপ্লাইতে আসবো, তুমি ডিরেক্ট ক্রস মাল্টিপ্লাই করে দাও, ঠিক আছে। ডিরেক্ট ক্রস মাল্টিপ্লাই করে দাও, কত আসছে 54 × 21, 54 × 20 কত হয় না 1080 প্লাস 54, তার মানে 4 112 মানে 1124 মাইনাস
এখানে আসছে কত দেখো 21x আর 54x, মানে কত আসছে 54, 74, 75x। এক্স স্কোয়ার কেটে যাবে তাই আমি লিখলাম না। এদিকে কত আসবে 49 ইন্টু 22 কত 98, 98 মানে 8,078 মাইনাস এখানে কত আসবে 22x আর 49x, তো যোগ করলে কত আসছে 49, 69, 71x। এক্স স্কোয়ার কেটে যাবে দুদিক থেকে, তো এটাকে এদিকে পাঠাও 4x, এটাকে এদিকে পাঠাও কত আসছে 6, 4 এরকম আসছে। কোথাও ভুল হয়েছে দেখে নাও তো একবার, কোথাও করতে গিয়ে ভুল হয়েছে। ও সরি সরি সরি, এটা 1134 ছিল, 1124 করে দিয়েছি। ঠিক আছে 1134, তো কত আসছে এখানে 56, তার মানে এক্স হচ্ছে 14। তো দেখো এক্ষেত্রে তুমি যদি এক্সের ভ্যালু বসাতে তো 10 অব্দি গিয়েও তোমার টাইম ওয়েস্ট হতো, তো সেই কারণে তুমি কখনো কখনো চাইলে ক্রস মাল্টিপ্লাই তাড়াতাড়ি করলেও আনসার পেয়ে যাবে। এক্স 14 এলো, তোমাকে বার করতে বলেছে 8x মাইনাস 25, তো কত কত বার করতে বলেছে 8x মাইনাস 25, 7x মাইনাস 26 এদের রেশিও। তো 8x মানে 112 মাইনাস 25 মানে 87, আর এদিকে হচ্ছে 7x মাইনাস, এটাকে ঠিক করে লেখো এটা কত আছে 798 থেকে 26 গেলে হচ্ছে 72, তো 87 আর 72 3 দিয়ে কাটলে হচ্ছে 29:24, অপশন এ দেখে নাও। ঠিক আছে, আচ্ছা একটা কোশ্চেন দেখো তোমাদের প্র্যাকটিস করানোর জন্য আমি দিচ্ছি, কোশ্চেন নাম্বার 20 এখানেরই। তো দেখো কোশ্চেনটা কি বলছে, বলছে ইফ পি ইজ দ্য থার্ড প্রপোর্শনাল টু 3 and 9 then what is the fourth proportional to 6p and 4। আমি লিখে দিচ্ছি ইফ p is the third proportional to p is the third proportional to 3 and 9 then what is the fourth proportional to 6p and 4। করে ফেলো, অপশন আমি দিয়ে দিচ্ছি। অপশন দেওয়া আছে 3/2, 2√3, 10, 18। ঠিক আছে, তো তোমরা পজ করে করে ফেলো, দেখো হয়ে গেছে আশা করছি। তো বলেছে পি ইজ দ্য থার্ড প্রপোর্শনাল টু 3 and 9, তাহলে 3 আর 9 এর থার্ড প্রপোর্শনাল যদি পি হয় তো 9 স্কোয়ার 81 ইজ ইকুয়ালস টু 3p, তো পি এর ভ্যালু ডিরেক্ট পেয়ে গেলাম 27। এসব এক্সামে কি লিখবো, এখান থেকেই দেখবো পি এর ভ্যালু কত, যে 9 স্কোয়ার ডিভাইডেড বাই 3, তো 27। তাহলে এখানে 6p আর 4 এর ফোর্থ প্রপোর্শনাল, তার মানে 6, 27 আর 4 এর ফোর্থ প্রপোর্শনাল, দ্যাট ইজ ধরো ওয়াই। তো ওয়াই এর ভ্যালু কী হবে 27 ইন্টু 4 ডিভাইডেড বাই 6, তাহলে আনসার কত আসবে 128/6, 18। তো দেখে নাও 18 আনসার হচ্ছে অপশন ডি। মুখে মুখে আনসার বার করতে হবে। তো আশা করছি মিন প্রপোর্শনাল অ্যান্ড থার্ড ফোর্থ প্রপোর্শনাল রিলেটেড কিছু বেসিক কোশ্চেন আজকে আমরা সলভ করেছি। তো নেক্সট ক্লাস আমাদের যেটা থাকবে আমরা একটু অ্যাডভান্স লেভেল করব। আমাদের ফার্স্ট ক্লাসেও আমরা যেটা করেছি কি এক্সামে আসা কিছু কোশ্চেন করেছি, যেগুলো এসএসসি সিজিএল প্রি, এসএসসি সিএইচএসএল প্রি, এসএসসি সিজিএল মেন্সে এসছে, সিলেকশন পোস্টে এসছে, আজকেও করলাম। এর পরের দিনের আমাদের আরও 2-3টে ক্লাস আসবে রেশিওর প্র্যাকটিসের, তো তার মধ্যে একটা আমরা বেশ অ্যাডভান্স ক্লাস নেব, যেটাতে আমরা একটু অ্যাডভান্স লেভেলের কোশ্চেন করাবো, তোমাদের দেখাবো যে কোশ্চেন দেখো কঠিন হলে কীরকম আসতে পারে এবং কীভাবে করতে হয়। সিএইচএসএল বা এমটিএস এর কিছু ইজি কোশ্চেন নেব, যে উইদিন 10 সেকেন্ড কী করে করতে হয়, তোমাদের সাথে অনেকটা ডিটেলসে ডিসকাশন করছি। তো পরের দিন একটু তাড়াতাড়ি করে দেখাবো যে দেখো কী করে 10 সেকেন্ড এটা সলভ করতে পারো, কী করে 20 সেকেন্ড এটা সলভ করতে পারো, তো তোমাদের দেখাবো, তোমরাও সাথে সাথে সেভাবে প্র্যাকটিস করো বাড়িতে। তো আশা করছি তোমাদের ইমপ্রুভ হবে। তো দেখো দিস ইজ আওয়ার সেকেন্ড ক্লাস। সেকেন্ড ক্লাস তোমরা অবশ্যই দেখো, যাদের ফার্স্ট ক্লাস দেখা হয়নি তারা আগে ফার্স্ট ক্লাসটা অবশ্যই দেখে নিও, 1 ঘন্টার একটা ক্লাস দেওয়া হয়েছে, সেটার পরে আজকের ক্লাসটা দেখো, এবং যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করো, কমেন্ট করে জানিও তোমাদের এই সিরিজ কেমন লাগছে, এবং এই সিরিজে তোমরা আর কী কী টাইপের কোশ্চেন চাইছো, কোনো পেপার পার্টিকুলারলি তোমরা যদি মনে করো যে আমি সলভ করিয়ে দিই তোমাদের, পার্টিকুলার ধরো সিজিএলের কোনো একটা শিফটের পেপার, তো সেরকম মিক্সড কোশ্চেনের পেপার নিয়েও আমি তোমাদের সামনে চলে আসবো, যেখানে আমি সিজিএল ধরো 2018 থেকে বা টিসিএস প্যাটার্নের 2018 থেকে 2022-23 অবধি যত পেপার হয়েছে তার 25টা করে কোশ্চেন নিয়ে আমি সলভ করিয়ে দেবো মিক্সড প্র্যাকটিসের জন্য। তো আশা করি তোমাদের ভালো লেগেছে আজকের সেশন। যদি ভালো লেগে থাকে তোমরা কমেন্ট করে জানিও, তোমরা অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করো, শেয়ার করো বন্ধুদের সাথে, এবং আমাদেরকে হোয়াটসঅ্যাপ করো। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 8813005030। যে কোনো রকম ডাউট, যে কোনো রকম কোয়ারি থাকলে তোমরা হোয়াটসঅ্যাপ করে জানাতে পারো। ওকে, সো বাই এভরিওয়ান, গুড নাইট, দেখা হচ্ছে ওয়েডনেসডের ক্লাসে। পড়তে থাকো অ্যান্ড বেস্ট উইশেস টু অল অফ ইউ। থ্যাংক ইউ।